আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েলের দিন এত খারাপ হতে চলেছে বন্ধুরা, যোদ্ধারা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু খবর শুধু আজকের ড্রোন আক্রমণের খবর নয়, সেটা তো আপনাদেরকে দেখাবই। নতুন করে একটি হামলা হয়েছে ইয়েমেনের দিক থেকে, হুতি যোদ্ধাদের পক্ষ থেকে। এছাড়া আকাশ থেকে এমন এক বিপর্যয় নেমে এসেছে ইসরায়েলি সেনাদের উপর, যে ইসরায়েলের শোকের পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, যুদ্ধের ময়দানে ক্রমাগত ব্যস্ত থাকা ইসরায়েলি সেনাদের উপর নতুন করে বিপদ নেমে এসেছে। এবার কোনো বোমা নয়, কোনো গোলা নয়, কোনো বারুদ নয়, এমনকি কোনো ড্রোনও নয়, তবু মৃত্যু ঘটেছে। কিভাবে, কোথায় কি হয়েছে সব দেখাবো আপনাদেরকে। এছাড়া ব্রিটেনের দিক থেকে একের পর এক আঘাত আসছে ইসরায়েলের উপর। ব্রিটেনের একটি প্রধান রাজনৈতিক দল এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা হয়তো নেতানিয়াহুর ভালো লাগবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে যতই অনুরোধ করুক, তবু পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। ইসরায়েল সেনাবাহিনীকে এমন একটি ট্যাগ দেয়া হচ্ছে যা আগে হামাসের জন্য ব্যবহার করা হতো। হামাসকে বলা হতো একটি সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, এখন ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ট্যাগ করার দাবি উঠতে শুরু করেছে। বিশেষত তাদের বিরুদ্ধে গাজায় ঢুকে নারকীয় গণহত্যা করার অভিযোগ উঠেছে। এছাড়াও ইসরায়েলের আন্তর্জাতিক স্বীকৃতি কেড়ে নেওয়ার ঘটনা ঘটতে চলেছে। কারণ 1-2 নয়, প্রায় 5 থেকে 6টি দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এগুলোর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে মধ্যপ্রাচ্য থেকে, সেগুলো দেখাবো। প্রথমে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। ট্রেস টিভির খবর অনুযায়ী যুক্তরাজ্যের গ্রিন পার্টি ভোট দিয়েছে টু লেবেল ইসরায়েলি মিলিটারি অ্যাজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন। অর্থাৎ তারা ভোট দিয়েছে ইসরায়েলি মিলিটারিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে লেবেল করার পক্ষে। ব্রিটেনের এই প্রধান রাজনৈতিক দল বলছে ইসরায়েলের যে সেনাবাহিনী আছে তাকে দ্রুত টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা উচিত। অর্থাৎ তারা স্পষ্টভাবে বলেছে এটি একটি সন্ত্রাসী সংগঠন। এটি ইসরায়েলের জন্য একটি কড়া ধাক্কা, বিশেষত এমন এক সময় যখন ফিলিস্তিনের স্বীকৃতি মিলছে, গাজে যুদ্ধবিরতির চেষ্টা হচ্ছে, আর তারপর ইসরায়েল একের পর এক দেশের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক দেশ ইসরায়েলের পাসপোর্ট গ্রহণ করতেও অস্বীকার করেছে। এবার যুক্তরাজ্যের এই বড় দল বলছে যে হ্যাঁ, ইসরায়েলি সেনাবাহিনী একটি টেরোরিস্ট অর্গানাইজেশন। এখন দেখুন, হুতি যোদ্ধারা আরেকটি বড় হামলা চালিয়েছে। ভিডিওটি দেখুন। সাইরেন বেজে উঠছে, আকাশে উঠছে ড্রোন। একের পর এক এমন বহু ড্রোন ছোড়া হচ্ছে। ইলাদ শহরে একটার পর একটা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের ইলাদ শহরে ড্রোন হামলার খবর এসেছে। আইডিএফ দাবি করেছে তারা একটি ড্রোন গুলি করে নামিয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে এই ড্রোনটি নামানো হয়েছে, কিন্তু এর আগে হওয়া হামলায় ইসরায়েলের সব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়ে গিয়েছিল। অর্থাৎ হুতি যোদ্ধারা প্রতি ঘন্টায় একের পর এক আঘাত হানছে ইসরায়েলের উপর। আর এই হামলার কারণ এখন শুধু গাজা নয়, গাজার ইস্যুতে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে নেমেছিল ঠিকই, কিন্তু সম্প্রতি ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় একটি বড় হামলা চালিয়েছিল, যেখানে ইয়েমেনের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক মন্ত্রী নিহত হন। তারপর থেকে হুতি যোদ্ধারা সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করছে, এমন সময় যখন গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে এবং প্রথম ধাপ শুরু হওয়ার অপেক্ষা। এসব কিছুর মাঝে হুতি যোদ্ধারা তাদের হামলার গতি আরও বাড়িয়ে দিয়েছে। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। এতদিন পর্যন্ত গাজার দিক থেকে যে খবর আসছিল তা হলো 2 মাস ধরে হামাস এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, এতটাই প্রভাবশালী হয়েছে যে আইডিএফের দিক থেকে ইসরায়েলের জন্য শুধু খারাপ খবরই বেরোচ্ছে। কোথাও মার্কাভা ট্যাঙ্ক উড়ে গেছে, কোথাও D9 বুলডোজার ধ্বংস হয়েছে, কোথাও পুরো ব্যাটালিয়ন নিশ্চিহ্ন, কোথাও পুরো ইউনিট নিঃশেষ হয়ে গেছে, এমন সব খবরই বেরোচ্ছে। আমরা আপনাদের সেই ছবি ও রিপোর্টও দেখিয়েছিলাম। কত ইসরায়েলি সেনাদের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু খবর এখানে শেষ নয়। আরও দেখিয়েছিলাম যেসব সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে ফিরে বাড়ি গেছে তারা আর ফিরে আসতে পারছে না, কারণ তাদের অনেকে পঙ্গু হয়ে গেছে। এসব হামলায় এতটাই গুরুতর আহত হয়েছে যে তারা আর কোনোদিন যুদ্ধ করতে পারবে না। কেউ কেউ আত্মহত্যা করছে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে, কেউ পাগল হয়ে গেছে। আর যারা যুদ্ধক্ষেত্রে ফিরতে চাচ্ছে না তাদের গাদ্দার বা বিশ্বাসঘাতক বলা হচ্ছে। এসব কিছু মিলিয়ে ইসরায়েলি সেনাবাহিনী ক্রমাগত দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। এবার কোনো বোমা, কোনো গোলা, কোনো রকেট, এমনকি কোনো ড্রোনও ব্যবহৃত হয়নি। কিছুই ব্যবহার করা হয়নি, একটি গোলাও ছোড়া হয়নি। তবুও এক ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে। কিভাবে হলো এটা? খবরটা দেখুন। এই যে সৈনিক, তার নাম লেভেনা শালেভ। সে মারা গেছে, কিন্তু কিভাবে? এই ইসরায়েলি সৈন্যটি ডিউটিতে ছিল। জানানো হয়েছে তার শরীরের আশেপাশে এক মৌমাছির ঝাঁক ঘিরে ধরে তাকে এবং একাধিকবার হুল ফোটায়। এই ঘটনা ঘটে গোলান হাইটসে, যেখানে সে মোতায়েন ছিল। একের পর এক হুল ফোটানোর ফলে তার শরীরে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় এবং সেই অ্যালার্জির ফলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে গোলান হাইটসে অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ভয় পাচ্ছে, মানসিকভাবে অস্থির হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না এই ধরনের যন্ত্রণা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। অর্থাৎ যদি বোমা, গোলা বা অস্ত্র ব্যবহার করে কোনো হামলা হয় তাহলে আন্তর্জাতিক মহল থেকে আওয়াজ ওঠে। আইডিএফের সৈন্যরা মারা গেলে কিভাবে হামলা হলো, কি কারণে হলো, এরকম নানা বিতর্ক তৈরি হয়।
কিন্তু যদি এমনভাবে পোকামাকড় বা কীটপতঙ্গের দ্বারা ইসরায়েলি সৈন্যদের মৃত্যু হয়, তাহলে প্রশ্ন ওঠে দোষারোপ করা হবে কাকে, হামলা করা হবে কার উপর? এ নিয়ে তারা চিন্তিত। ভাবুন তো, মানুষ তো মানুষই, এখন পশু এমনকি পোকামাকড় পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে চলে গেছে। একের পর এক আক্রমণ যেন তাদের দিকেই হচ্ছে। এবার চলুন আপনাদের আরেকটি বড় খবর দেখায়। এই খবরটি এসেছে 4টি দেশকে নিয়ে: বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত। কাতার কেন এদের মধ্যে আছে সেটা তো প্রায় সবাই জানে, কিন্তু খবরটা কি সেটা আগে বলি। আসলে এই দেশগুলো একটি পরিকল্পনা তৈরি করেছে, যেখানে ইসরায়েলকে তার এয়ার ম্যাপ থেকে বাদ দেওয়া হবে এবং তার জায়গায় লেখা হবে স্টেট অফ ফিলিস্তিন। এর আগেও 1-2টি দেশ এমন কাজ করেছে, যেখানে স্পষ্টভাবে স্টেট অফ ফিলিস্তিন লিখে ইসরায়েলের নাম সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে কিছু দেশ শুধু গাজা ও ওয়েস্ট ব্যাংকের জায়গায় ফিলিস্তিন লিখেছিল, কিন্তু এবার বিশেষ বিষয় হলো এখন তারা চায় পুরো ইসরায়েল, গাজা, ওয়েস্ট ব্যাংক সব মিলিয়ে একটি নামই লেখা হোক, স্টেট অফ ফিলিস্তিন। অর্থাৎ ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতি হারিয়ে যাচ্ছে এখন। এই খবর অনুযায়ী বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত এই 4টি দেশ মিলে একটি প্ল্যান তৈরি করেছে। তারা তাদের এরিয়াল ম্যাপে যা বিমানের ডিসপ্লেতে দেখা যায় সেখানে পরিবর্তন আনছে। যেমন যখন কেউ বিমানে ভ্রমণ করে তখন সিটের সামনে স্ক্রিনে দেখায় বিমানটি কোন রুটে যাচ্ছে, কোন দেশগুলোর উপর দিয়ে উঠছে। এখন এই 4টি দেশের বিমানের মানচিত্রে ইসরায়েলের নাম সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে লেখা হচ্ছে স্টেট অফ ফিলিস্তিন। অর্থাৎ বড় একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমন সময়ে যখন ফিলিস্তিনকে একটি দেশের স্বীকৃতি দেওয়া হয়ে গেছে এবং ইসরায়েল এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। পুরো বিশ্বজুড়ে কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে এটা সবারই জানা। একই সঙ্গে এখন ইসরায়েলের স্বীকৃতির ক্ষেত্রেও ঝুঁকি দেখা দিয়েছে। ভবিষ্যতে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতি বাতিল করার প্রস্তাবও উঠতে পারে, কারণ যে গতিতে একের পর এক দেশ ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে তাদের মানচিত্র থেকে নাম কেটে ফেলছে তা দেখে বলা হচ্ছে ইসরায়েলের অস্তিত্ব বড় বিপদে আছে। এখন ভাবুন 2 বছর আগে পরিস্থিতি কি ছিল। 2 বছর আগে অনেকেই ফিলিস্তিনকে চিনত না, সংবিধানগত স্বীকৃতিও ছিল না, কিন্তু আজ ফিলিস্তিনের স্বীকৃতি মিলেছে এবং ইসরায়েলের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ। এবার পরের খবর দেখুন। 10টি দেশ একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমেরিকার একটি পুরনো প্রবণতা ছিল যে মাথা মোটার মতো আচরণ করত। আমেরিকা বলে দিত তুমি এটা করবে না, রাশিয়া থেকে এটা কেনা যাবে না, চীনের থেকে এটা কেনা যাবে না, ইরানের সঙ্গে এটা করা যাবে না, করলে আমি নিষেধাজ্ঞা দেব। নানা নাটক চালিয়ে আমেরিকা হুমকি দিত, এটা করলে আমি তছনছ করে দেব ইত্যাদি। এখন কি হয়েছে দেখুন, 10টি দেশ একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই দেশগুলোর মধ্যে আছে ইউএই, কাতার, ভারত, ভেনেজুয়েলা এবং চীন। অর্থাৎ 10টি দেশের মধ্যে অন্তত 5টি দেশ ঘোষণা করেছে যে তারা ইরানের ওই কোম্পানি থেকে অবিরতভাবে তেল কেনা চালিয়ে যাবে, যতই আমেরিকা নিষেধাজ্ঞা আর চাপ দিক না কেন। পশ্চিমা দেশগুলো যদি বলেও তাদের কাছ থেকে তেল কেনা বেচা করো না, না হলে আমরা এমন করব, তবুও এই দেশগুলো তাদের পথেই এগোবে বলেছে। বলা হচ্ছে আমাদের ইরানের সঙ্গে সম্পর্ক আছে, আমরা কিনব। এটা স্পষ্টভাবে ভারতও বলেছে, ইউএইও বলেছে, ভেনেজুয়েলাও বলে দিয়েছে এবং চীনও বলেছে যে তারা ক্রয় চালিয়ে যাবে, ক্রয় করবে এবং ক্রয় করবে। এমন সময় যখন আমেরিকা বারবার ইরানকে নিয়ে অশান্তি বাড়াতে চাচ্ছে। এবং শেষ করার আগে আরেকটি খবর দেখুন। আফগানিস্তান ও ভেনেজুয়েলার উপর বড় ধরনের আক্রমণের কথা ভাবছে আমেরিকা। আমি কেন এটা বলছি তাদের ভাষায় ছন্দটা শুনুন। You know, we stopped fighting to win. We would have won easy. We would have won Afghanistan easy. We would have won every war easy. But we got politically correct. Let's take it easy. We're not politically correct anymore, just so you understand. We win. We would have won in Vietnam and Afghanistan easily if we fought. অর্থাৎ তারা বলেছে যদি আমরা লড়তাম ভিয়েতনাম ও আফগানিস্তানে আমরা সহজেই জিততাম। এমন বলার কারণ সাম্প্রতিক সময়ে মার্কিন দিক থেকে একটি দাবি করা হয়েছে, যেখানে বলা হয়েছে তারা বাগরাম এয়ারবেস নির্মাণ করেছে এবং আবার সেটি দখল করতে চায়। তার প্রতিক্রিয়ায় তালেবান বলেছে যদি 20 বছরও লড়তে হয় আমরা প্রস্তুত, বাগরাম এয়ারবেস দখলের ভাবনাও মাথায় আনবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।